আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ৫ দুর্বল ইসলামিক ব্যাংক একীভূত হওয়ার ঘোষণায় বড় চ্যালেঞ্জের মুখে ব্যাংকগুলো। এতে প্রায় শূন্যের কোটায় ঠেকেছে আমানত জমার পরিমাণ, বেড়েছে উত্তোলনের হার, আর ব্যাংকগুলোর কর্মীরা দিন কাটাচ্ছেন ছাঁটাই আতঙ্কে। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুর্বল ব্যাংকগুলো একীভূত হতে আরও কিছুটা সময় লাগবে। সেলিম মালিকের রিপোর্ট। গত জুনের মাঝামাঝি সময় কেন্দ্র ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন সোশ্যাল ইসলামী এবং এক্সিম, এই ৫ ইসলামিক ব্যাংক একীভূত করা হবে। এমন খবরে চাঞ্চল্য তৈরি হয় ব্যাংক পাড়ায়। ব্যাংক একীভূতের ঘোষণার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে ৫ ব্যাংকের। সোশ্যাল ইসলামিক ব্যাংকের এই কর্মকর্তা জানালেন, গেল প্রায় আড়াই মাসে আরও কমেছে আমানত, বেড়েছে উত্তোলন। তো ঠিক ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বাংলাদেশ ব্যাংক থেকে ঘোষণা দেওয়া হলো যে ৫টা ব্যাংক মার্জ করা হবে। এই মার্জার নিউজের পরে মানুষের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। ছুটি শেষ হওয়ার পরে যখন লেনদেন শুরু হলো, তখন জমার চেয়ে উত্তোলনের পরিমাণটা একটু বেশি হতে লাগলো। গ্র্যাজুয়ালি জমার পরিমাণটা আরও কমে এসেছে। এমন বাস্তবতার মধ্যে ব্যাংকগুলো আরও দুর্বল হওয়ার পাশাপাশি ছাঁটাই আতঙ্কে দুর্বল হয়ে পড়েছে কর্মীদের মনোবল। ব্যবসায়ীদের মাঝে একটা চাপা কিছুটা আতঙ্ক আছে যে কি হবে না হবে। স্বাভাবিক, সবাই এখানে দীর্ঘদিন চাকরি করে, এই চাকরির উপরেই তাদের পরিবার নির্ভরশীল। আর কতদিন পর একসঙ্গে যাত্রা শুরু হবে এই ৫ ব্যাংকের? কেন্দ্র ব্যাংকের উপমুখপাত্র জানালেন, সময় লাগবে আরও কিছুটা। ৬ মাসের মধ্যে হয়তো একটা পুরো প্রক্রিয়া শেষ হবে এরকম, কিন্তু নীতিগত সিদ্ধান্তটা নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এবং সাপোর্টটা, বাজেট সাপোর্টটা আমরা কিভাবে পাবো। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে ইউনিয়ন ব্যাংকের খেলাপির হার প্রায় ৯৮%, ফার্স্ট সিকিউরিটির ৯৬%-এর বেশি, গ্লোবাল ইসলামের ৯৫%, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের খেলাপির হার ৬২ ও ৪৮%-এর বেশি। বিশ্লেষকরা বলছেন, একীভূত নয়, বরং যারা টিকতে পারবে না তাদের অবসায়নে পাঠানো উচিত। সরকার একটা পলিসি করে প্রত্যেকটা ব্যাংকে বলবেন যে আপনার রিকভারি প্ল্যান আপনি জমা দেন, আপনার টার্ন অ্যারাউন্ড স্ট্র্যাটেজি জমা দেন, এবং আপনাকে এই সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে আপনি টার্ন অ্যারাউন্ড করে দেখান। এই সময়ের মধ্যে টার্ন অ্যারাউন্ড করতে না পারেন, ১ বছর দেন, ১.৫ বছর সময় দিয়ে আপনি তাকে কুইট করে দেন। এক্ষেত্রে গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিশ্চয়তা দিতে কেন্দ্র ব্যাংকে এগিয়ে আসা জরুরি বলেও মনে করেন এই ব্যাংক বিশেষজ্ঞ। গ্রাহকরা বিপদে পড়তে পারেও না, কারণ দিস ব্যাংকিং, দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ফ্রিজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশু ও নারী সহ ৯ জন দগ্ধ হয়েছে। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন দিনমজুর তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম ও ২ সন্তান তৃষা আক্তার এবং আরাফাত, দিনমজুর হাসান, তার স্ত্রী সালমা বেগম ও তাদের ৩ সন্তান ইমামউদ্দিন, জান্নাত এবং মুনতাহা। শনিবার ভোররাত ৩:৩০টার দিকে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের রনি সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, তাদের সবার শরীরে ৩০ থেকে ৫৩% পুড়ে গেছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৬ জন হল। তাসনিয়া নামের ৮ম শ্রেণীর ওই শিক্ষার্থী গত ৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় একই হাসপাতালে ২০ জনের মৃত্যু হল। বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন আরও ৩০ জন। তাসনিয়াদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালীতে। বর্তমানে উত্তরা খালপাড় এলাকায় পরিবারের সাথে বসবাস করত সে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ ২ দিনের সফরে ঢাকায় আসছেন। দ্বিপক্ষীয় এই সফরে ৫ থেকে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, নানা পর্যায়ে ২ দেশের লোকজনের চলাচল সুগম করা সহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনা হবে। রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা সফরকালে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময় করতে পারেন।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে। খসড়া সীমানা নির্ধারণ নিয়ে রোববার থেকে শুনানি চলবে। বৃহস্পতিবারের মধ্যে শুনানি শেষ করার পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। সকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, যারা ভোট কেন্দ্র কিংবা ব্যালট বক্স দখল করার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন এবার ভঙ্গ হবে। ভোট কেন্দ্র দখল করলে পুরো আসনের ভোট বাতিল করা হবে। নির্বাচনকালে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। ফলে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে পারবে। পিআর পদ্ধতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কমিশনের মধ্যে ঢুকতে চায় না। শুনানির বিষয় আছে, তারপরও চেষ্টা করবো এটা আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করব, এরকম একটা প্ল্যানিং। এই কর্মপরিমাণটাকে অনেকে রুটম্যাপ বলতে চায়, টার্গেট টাইম লাইন, ওটাকে আপনারা রুটম্যাপ বলছেন। আমি কিন্তু আমার মুখ দিয়ে রুটম্যাপ আমি কোনো সময় বলি না। এটা আমাদের একটা কর্মপরিকল্পনা, এটা আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী নির্বাচনের দায়িত্ব পালনে উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোডম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোডম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে। আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকি। অস্ত্র উদ্ধারের ব্যাপারে অস্ত্র কিন্তু আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রাথমিক তালিকায় স্থগিত হওয়া অর্ধেকের বেশি প্রার্থী মনোনয়নপত্র পুনর্বিবেচনার আবেদন করেছেন। আজও আবেদন করা যাবে। আগামীকাল সেসব আবেদন যাচাই বাছাই শেষে ২৬ তারিখ বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, ডাকসু নির্বাচনে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানাবেন। প্রার্থীদের যাদের প্রার্থিতা বা মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে, প্রাথমিক যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেই তালিকার থেকে তারা আজও আবেদন করছেন এবং আজকে 11টা পর্যন্ত আমরা চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন অধ্যাপক জসিমউদ্দিন, তার কাছ থেকে জানতে পেরেছি 5 জন শিক্ষার্থী আবেদন করেছে এবং এখন পর্যন্ত মোট 28 জন শিক্ষার্থী তাদের যে মনোনয়নপত্র বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে সেটি পুনর্বিবেচনার আবেদন করেছেন এবং নির্বাচন কমিশনার বা চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আগামীকালকে তাদের যে মনোনয়নপত্রগুলো রয়েছে, যারা আবেদন করেছেন তাদের যে আবেদনগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এরপর যদি দেখা যায় যে ভুলগুলোর কারণে বা যেই ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে সেগুলো সংশোধনযোগ্য বা সংশোধন করা সম্ভব হয়েছে, সেক্ষেত্রে তাদের হয়তো আবারও চূড়ান্ত যে প্রার্থী তালিকাটি আসবে ২৬ তারিখ, যার পরে হচ্ছে ডাকসুর যে মূল নির্বাচনী প্রচারণা বা মূল যে নির্বাচনী আয়োজন সেটি শুরু হবে, সেখানে চূড়ান্ত তালিকায় তাদের নাম আসতে পারে, এমনটি আমাদেরকে নির্বাচন কমিশনার জানিয়েছেন। তবে আজকে এখনও প্রার্থীদের যে নির্বাচনী আচরণবিধি সেখানে স্পষ্ট বলা আছে কোনো ধরনের ক্যাম্পেইন করার আসলে সুযোগ এখনও নেই। 25 তারিখ পর্যন্ত কোনো ধরনের ক্যাম্পেইন করতে পারবেন না, ভোট চাইতে পারবেন না, ভোটারদের কাছে ওভাবে নির্বাচনী কোনো কাজে জড়াতে পারবেন না। কিন্তু 26 তারিখে যখন প্রার্থিতা চূড়ান্তভাবে ঘোষণা করা হবে তারপর থেকেই সব প্রার্থীদের সঙ্গে ভোটারদের সঙ্গে দেখা করতে পারবেন, নির্বাচনী যে ক্যাম্পেইন, নির্বাচনী যে জনসংযোগ সেটি করতে পারবেন। তবে প্রার্থী যারা রয়েছেন তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা এখনও বিভিন্ন হলে যাচ্ছেন, সেখানকার সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের যে চাওয়া সেটি জানতে চাচ্ছেন। জানছিলাম ডাকসু নির্বাচনের খবর। 2 দফা উপাচার্য পরিবর্তনের পরও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে পারেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। 24 জুলাই অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালিকে নতুন ভিসি নিয়োগ দেওয়ার পর শিক্ষকরা আন্দোলন স্থগিত করে ক্লাসে যাবার ঘোষণা দিয়েছিলেন।
একই সাথে তাদের 5 দফা দাবি মেনে নেওয়ার জন্য উপাচার্যকে 3 সপ্তাহের আলটিমেটামও দিয়েছিলেন। উপাচার্য দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ না নেওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল রাজনীতি ও সেশনজট মুক্ত। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সবকিছু যেন পরিবর্তন হয়ে যায়। শুরু হয় ছাত্র রাজনীতি। ছাত্রদের ভিড়ে ঢুকে পড়ে ছাত্রলীগের কার্যক্রম, চলে তাদের একচ্ছত্র আধিপত্য। ছাত্রলীগ নেতাদের টেন্ডারবাজি ছিল ভয়াবহ, তাদের কাছে প্রশাসন ছিল অসহায়। স্বৈরাচারের পতনের পর পাল্টে যায় সব দৃশ্যপট। কুয়েটের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি ডিসেম্বরের মাসে অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়া 5 শিক্ষক সহ 2 সাবেক ভিসিকে সাময়িক বরখাস্ত করেন। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কুয়েটের ছাত্রলীগ নেতাসহ 10 জন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও বহিষ্কার করেন। 18 ফেব্রুয়ারি 2 দল ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ থামাতে গিয়ে ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ সহ কয়েকজন শিক্ষক ছাত্রদের হাতে নাজেহাল হন। নতুন ভিসি যোগদান করার পর আবারও অস্থির হয়ে উঠেছে ক্যাম্পাস। অনেকের ভিসা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তারা পরীক্ষা দিতে না পারায় আটকে থাকার কারণে তারা যাইতে পারছে না। আমরা দ্রুততম সময়ে আমাদের এই প্রাণের ক্যাম্পাসের স্থবিরতা নিরসন হোক, এটাও চাই। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আমরা এই গত 3 সপ্তাহে কোনো রকম সন্তোষজনক কোনো অগ্রগতি এই বিষয়ে পরিলক্ষিত হয়নি। উপরন্তু এখন উনি কথা বলতে গেলে জিজ্ঞাসা জানতে চাইলে যেগুলো বলছেন সেগুলো অনেকটা দায়সারা। ক্যাম্পাসে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা। একটা শান্ত ক্যাম্পাসকে আবার নতুন করে অশান্ত না করা হয়, সেই শান্ত ক্যাম্পাসটা যেন শান্ত থাকে। শিক্ষক এবং ছাত্ররা সহাবস্থানের মধ্য দিয়ে ক্যাম্পাসের রাজনৈতিক শিক্ষা জীবন কারো ধ্বংস না হয়ে যায়। শিক্ষকদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন নতুন উপাচার্য। আপনি কি তদন্ত কমিটি দেখছেন? তদন্ত কমিটি কি আছে না আছে জানি না, আমরা কিভাবে ডিসিশন দেব? সিন্ডিকেট একটা লাইনও পড়ে নাই, একটা ওপেন করে নেয়। তারা কইছে যে কি ভিত্তিতে কইছে আই ডোন্ট নো। কুয়েট রাজনীতি মুক্ত হবে এমনটা চাইছেন সাধারণ শিক্ষার্থীরা। এনটিভি নিউজ ডেস্ক। ভারী বর্ষণ আর ফারাক্কার বিরূপ প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে প্রায় 1 মাস ধরে পানিবন্দী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী 4টি ইউনিয়নের অন্তত 60,000 মানুষ। খাদ্য সংকটের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ নানা রকম পানিবাহিত রোগ। বন্ধ রয়েছে এই অঞ্চলের 21টি শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চারদিকে এখন শুধু থই থই পানি। এই দুটি ইউনিয়নের 36টি গ্রামের 50,000-এরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। কারো ঘরে হাঁটু পানি, আবার কেউ বুক সমান পানির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট, পাশাপাশি ডায়রিয়া সহ নানা রকম পানিবাহিত রোগে ভুগছেন তারা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চরাঞ্চলের 21টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। খাওয়া দাওয়া আমাদের ঘরে নাই, সেরকম নিয়ে আনা কষ্ট হচ্ছে, খুব চুলায় পানি উঠে গেছে, আমরা খুব কষ্টে আছি। সরকার সাহায্য করে বাঁচায়, তাহলে বাঁচাবো, সরকার কি দিব সেটা হেই জানে। চলাফেরা খুবই কষ্ট, রাস্তাঘাট অতি তাড়াতাড়ি আমাদের একটু ভালো করার দরকার। অসুখ বিসুখ হলে কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। গবাদি পশু নিয়ে খুব কষ্টে আছি, রান্নাবান্না খুব কষ্টে। উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ছাড়াও পার্শ্ববর্তী মরিচা ও ফিলিপনগর ইউনিয়নেরও বেশ কিছু অংশ বন্যার কবলে পড়েছে। অতি দ্রুত পানিবন্দী মানুষের জন্য সরকারি সহায়তা চেয়েছেন জনপ্রতিনিধিরা। ধান, সবজি সব বন্যার পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে চাষিদের অবস্থা করুণ অবস্থা। তাই সরকারের কাছে আমার ইউনিয়নের পক্ষ থেকে আকুল আবেদন এই যে আমাদের জনগণের অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে আবেদন করছি। প্রশাসনের পাশাপাশি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় বিএনপি। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা, একটা বড় সমস্যা। এখানে একটা হাসপাতাল ছিল যেটা পদ্মা
নদীগর্ভে চলে গেছে, এখন পদ্মা বহু দূরে চলে গেছে। যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে, এখানে একটি হাসপাতাল করার চেষ্টা করা হবে। বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। এনটিভির সাবেক যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। করোনা ভাইরাস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে 2020 সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ এই সাংবাদিক। 2020 সালের 25 জুলাই আব্দুস শহীদের কোভিড-19 রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় 27 জুলাই তাকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 28 জুলাই তাকে গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 23 আগস্ট তার মৃত্যু হয়। 1957 সালে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে আব্দুস শহীদ জন্মগ্রহণ করেন। সৃজনশীল এই মানুষটি তার দীর্ঘ কর্মজীবনে এনটিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।